বাড়িতে রুমের স্বল্পতা। মোট কথা রুমের স্বল্পতা আসল ব্যাপার না। ব্যাপারটা হলো মোহনী আর নিবিড়কে এক ঘরে রাখা। নাইম আর মিতালি কষ্ট করে অনেক কিছু বুঝিয়ে ওদের ঘুমানোর জন্য পর্যাপ্ত ঘর নেই এসব বলে শেষমেশ নিবিড়কে মোহনীর ঘরে পাঠাতে সক্ষম হলো। রাতের খাওয়া দাওয়া শেষে যে যার ঘরে গেল ঘুমোতে। মোহনী আগে এসেছিল ঘরে, নিবিড় পরে এসে দরজাটা বন্ধ করে দিয়ে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। মোহিনী তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। নিবিড় এমনভাবে শুয়ে থেকে ফোন স্ক্রল করছে যেন ঘরে আর কেউ উপস্থিতি নেই। মোহিনীকে যেন দেখতেই পাচ্ছে না। মোহিনীও সেজন্য খুব বেশি পাত্তা দিল না নিবিড়কে। এমনভাবে থাকলো যেন ঘর নিবিড় কোথাও নেই। আর কিছুদিন পর তো দুজনে আলাদা হয়ে যাবে। 10টা বছর যখন সহ্য করলো আর কটা দিন সহ্য করতে পারবে না। মোহনের এসব ভাবনার মাঝেই ওর ফোনটা বেজে উঠল। ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখলো নুসরাত কল করেছে। রিসিভ করে ফোনটা কানে ধরে গম্ভীর গলায় বলল, বল, কিরে কেমন আছিস তোরা? কোনো খোঁজ খবরই নেই। নিবিড় কোথায়? ও কেমন আছে? মোহিনী গম্ভীর গলায় বলল, নিবিড় কেমন আছে সেটা নিবিড়কে কল করে জিজ্ঞেস কর। অন্যরা কেমন আছে সেই খোঁজ আমি তোকে কি করে দেব? আমি কেমন আছি সেটা জানতে চাইলে জিজ্ঞেস করতে পারিস। নিবিড়ের কানে কথাগুলো গেল ঠিকই, তবে এমন ভান করলো যেন শুনতে পায়নি। মোহিনী আর চোখে একবার তাকালো। ও খুব ভালো করে জানে নিবিড় কথাগুলো শোনেন, ও না শোনার ভান করছে। মোহনের এসব ভাবনার মাঝেই অপর পাশ থেকে আবারও নুসরাতের কণ্ঠস্বর ভেসে এলো। এভাবে কেন কথা বলছিস মোহিনী? নিবিড়ের খোঁজ তুই জানবি না? এটা হতে পারে? মোহিনী তাচ্ছিল্য গলায় বলল, কেন হতে পারে না? আজকাল কত কিছু হয়, একজন আরেকজনকে না জানিয়ে ডিভোর্সের জন্য চলে যাচ্ছি। তুই বল এটা হতে পারে? তুই কখনো ভেবেছিলি? কিন্তু তাও তো হয়ে গেছে। দুদিন পর দেখবি ডিভোর্সও হয়ে গেছে। হয়তো তুই জানতেও পারবি না। এবার আর চুপ করে থাকতে পারল না নিবিড়। নিজের হাতে থাকা ফোনটা বিছানার উপর ফেলে মোহিনীর দিকে এগিয়ে এসে ওর কান থেকে মোহিনীর ফোনটা এক প্রকার কেড়ে নিয়ে কানে ধরে অপর পাশ থেকে নুসরাতকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, আজকাল তো দেখি তোর ভালোই অর্ধপতন হয়েছে নুসরাত। তোকে আমি জিজ্ঞেস করেছিলাম মোহনের সাথে কথা হয়েছিল কিনা, তুই বলেছিস হয়নি। তা কার সঙ্গে থেকে এত মিথ্যা কথা বলছিস? আর একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আমার খবর নেওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে সরাসরি আমাকে কল করবি। যাকে তাকে আমি আমার খোঁজ খবর দেই না, বুঝতে পেরেছিস? মাথার মধ্যে ঢুকেছে কথাটা। আর একটা কথা, তোকে যে ডিভোর্সের ব্যাপারে বলেছিলাম, তুই কি কাগজপত্র তৈরি করেছিস? যদি তোর দ্বারাই কাজ না হয় তাহলে আমাকে বলে দে, আমি অন্য লয়ারের সাথে যোগাযোগ করব। কিন্তু তারপরও যে আমার সঙ্গে থাকতে চায় না, আমি তার সঙ্গে থাকবো না। নিবিড় ভেবেছিল নির্ঘাত মোহনীবার তেতে উঠে ওর সাথে ঝগড়া নেমে পড়বে। তবে তেমন কিছুই হলো না। নিবিড় যে মোহনীর থেকে ওর ফোনটা কেড়ে নিল, তার জন্য মোহনী কিছু বলল না, চুপচাপ নিজের কাজই করে যাচ্ছে। এদিকে ফোনের অপর পাশে থাকা নুসরাত হঠাৎ করে নিবিড়ের কণ্ঠ পেয়ে একটু থতমত খেয়ে গেছে। কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। জানেই তো পাশে মোহনী আছে। এখন কি নিবিড়ের ডিভোর্সের প্রসঙ্গটা তোলা খুব দরকার ছিল। মিতালির থেকে তো খবর পেয়েছিল যে দুজনকে এক ঘরে রাখা হয়েছে। এই সময়টা কি একটু নিজেদের মধ্যে সবকিছু মিটমাট করে নেওয়া যেত না? এদিকে মোহনের থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে নিবিড়ের ব্যাপারটা মোটেই ভালো লাগলো না। ও নিজেই বলে ঝগড়া করতে চায় না, আবার ঝগড়া না করলে ভালো লাগছে না। মোহনের এখন কিছু একটু বলা উচিত ছিল, যার প্রেক্ষিতে নিবিড় আরো দু চারটে কথা শোনাতে পারত। কিন্তু মেয়েটা কিচ্ছু বলল না। অদ্ভুত। নুসরাতের সাথেও আরো কথা বলার ইচ্ছে হলো না নিবিড়ের। একটা ঝাড়ি মেরে নুসরাতকে ফোনটা রাখতে বলে নিজেই কেটে দিয়ে ফোনটা বিছানার উপর সরে ফেলল। একবার ভাবলো চুপচাপ গিয়ে শুয়ে পড়বে, কিন্তু পরক্ষণে আবার মনে হলো তার আগে মোহনের নীরবতার কারণটা জানা দরকার। হালকা একটু কেশে মোহনের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো, তবে কোনো কাজ হলো না। মোহনী পাত্তা দিল না। নিবিড় যখন বুঝলো এগুলো করে কোনো লাভ হবে না, তখন সরাসরি গম্ভীর গলায় প্রশ্নটা করেই ফেললো, এত কিছু বললাম তাও ঝগড়া করলে না যে?
কিছুই কি বলার নেই? মোহিনী মাথা তুলে আয়নার ভিতরে নিবিড়ের দিকে তাকিয়ে বেশ শান্ত গলায় বলল, সিদ্ধান্ত যখন হয়ে গেছে আর বলার মতো কি বা থাকতে পারে? আর আমার উদ্দেশ্য সবসময় ঝগড়া করার হয় না নিবিড়। তাহলে কি বলতে চাইছো আমার উদ্দেশ্যে ঝগড়া করা হয়? আমি তো চুপ করেছিলাম, কিন্তু তোমারই তো আর আমার চুপ থাকাটা পছন্দ হচ্ছে না। তুমি তো চাইছো যেন ঝগড়া করি আমি, তাই না? একদম বাজে কথা বলবে না মোহিনী। তুমি জানো ঝগড়া জিনিসটা আমার কতটা অপছন্দ। মোহিনী আলতো হেসে বলল, সেই সাথে বোধহয় আজকাল আমাকেও ভীষণ অপছন্দ তোমার, তাই না? একটু থতমত হলো নিবিড়। আমতা আমতা করে বলল, না তেমন না। তাহলে কেমন নিবিড়? আচ্ছা, আমায় একটা কারণ বলো তো তোমার ডিভোর্স চাওয়ার। আমায় একটু একটা শক্তপোক্ত কারণ দেখাবে। নিবিড় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, তুমিও তো ডিভোর্স চাও। আমি যদি তোমাকে এই প্রশ্নটা করি, তুমি আমাকে কোনো ঠিকঠাক কারণ দেখাতে পারবে? আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, জন্যই তো তোমার থেকে জানতে চাইলাম। ভাবলাম হয়তো তোমার দিক থেকে কোনো ভুল নেই, কিন্তু আমার দিক থেকে হয়তো অনেক ভুল আছে। সেসব যদি জানতে পারি তবু নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো। বলো না, কি দোষ আমার? আমার কোনো স্বভাবের কারণে হঠাৎ করে আমি তোমার এতটা অপছন্দের হয়ে উঠলাম। নিবিড় খেয়াল করলো মোহনের চোখ দুটো ছলছল করে উঠছে। মোহনের চোখে পানি দেখেই হঠাৎ করে কেমন যেন অস্থির হয়ে উঠল নিবিড়। অন্যান্য সময় তো মোহিনীকে কাঁদতে দেখলে আজকাল আর এমন হয় না। তখন ঝগড়া হয় জন্য কি খারাপ লাগে না? আর এখন ওদের মাঝে কোনো ঝগড়াঝাটি ছাড়া মোহিনী কাঁদছে, সেজন্য কি খারাপ লাগছে? হ্যাঁ, ভীষণ খারাপ লাগছে নিবিড়ের। খুব অস্থির লাগছে। মোহিনী কেন কাঁদবে? মোহিনীর চোখে তো জল মানায় না। তাড়াহুড়ো করে নিবিড় মোহনের দিকে এগিয়ে গিয়ে ওর চোখের জল মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? তুমি আমার অপছন্দের না? কেঁদো না। তুমি কাঁদলে আমার ভালো লাগে না। মোহিনী অশ্রুসিক্ত নয়নে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, তুমিই কাঁদি, আবার তুমি বলছো আমি কাঁদলে তোমার ভালো লাগে না। অদ্ভুত ভালোবাসা তোমার নিবিড়। এটাকে কি আদৌ ভালোবাসা বলা যায়? এই অনুভূতির নাম আমি কি দেব একটু বলবে? নিবিড় কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমার ভালোবাসায় সন্দেহ হয় তাহলে আজকাল? স্বাভাবিক নয় কি? বিশ্বাস অবিশ্বাসের পাঠ তো কবেই চুকে গেছে আমাদের মাঝে। যাই হোক, সেসব কথা বাদ দাও। তুমি বরং বলো, ডিভোর্সের কারণ হিসেবে কি উল্লেখ করবে? কোনো কারণ তো লাগবেই। কি বলবে, তোমার স্ত্রী খারাপ নাকি চরিত্রের দোষ উল্লেখ করবে? তোমার মনে হয় আমি এই কথাগুলো উল্লেখ করব ডিভোর্সের কারণ হিসেবে? কিছু তো উল্লেখ করতেই হবে। যা উল্লেখ করার আমি দেখে নেব, তোমায় ভাবতে হবে না। তার মানে ডিভোর্স তুমি আমায় দিবেই? তুমিও তো দিবে। তুমি সব সময় আমার দোষটাই কেন দেখো বলো তো? ডিভোর্স চাইতে তুমি আগে গিয়েছিলে, এখন ডিভোর্সের কথা তুমি আগে তুলছো, আমি তুলিনি। তুমি ডিভোর্স চাইলে দোষ না, আর আমি ডিভোর্স দিলেই দোষ? তুমি যা চাইছো সেটাই তো দিচ্ছি। তারপরও তোমার কিসের এত সমস্যা? আরো কি চাইছো আমার থেকে? মোহিনী কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকলো নিবিড়ের দিকে। হঠাৎ করে নিবিড়ের থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে দু হাতে নিজের চোখের জল মুছে বলল, ডিভোর্সই চাইছি, আর কিছু না। এটা দিয়ে দাও। সারা জীবনে আর কখনো কিছু দিতে হবে না। নিবিড় কটকট দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল মোহিনীর দিকে। ভেবেছিল মোহিনী হয়তো বলবে ডিভোর্স না দিতে, কিন্তু না। সেই একই কথা ধরে বসে আছে মোহিনী। নিবিড় দাঁত চিবিয়ে বলল, ঠিক আছে, তাই দেব। যতবার ডিভোর্স চাও ততবারই দিব। কথাটা বলে নিবিড় শুয়ে পড়ল বিছানায়। মোহিনীও লাইটটা বন্ধ করে দিয়ে অন্য পাশে শুয়ে পড়ল। মোহিনী চুপচাপ কাঁদছে। নিবিড়ও খুব চেষ্টা করছে যেন চোখ দিয়ে জল না বেরোয়, কিন্তু পারল না। সে তো কেঁদেই ফেলল। কিন্তু কাঁদছে কেন? কার জন্য কাঁদছে? যে ওর সাথে থাকতে চায় না তার শোকে? মোহিনীর জন্য তো কাঁদা উচিত না নিবিড়ের। নিবিড় তো সবসময় চায় যেন মোহিনী ভালো থাকে। তাহলে বেশ, মোহিনী যা চায় তাই দিয়ে দেব ওকে। সকাল সকাল ঘুম থেকে উঠে মোহিনী রান্না বান্না সব করলো। মিতালি ওকে সাহায্য করলো অনেক মানুষের রান্না বান্না। আবার রান্না বান্না শেষে বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিয়ে মোহিনীকে অফিসে যেতে হবে, সেজন্য তাড়াহুড়ো একটু বেশি। একে একে বাড়ির সবাই উঠে পড়লো। নিবিড়ের আজও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। অফিসে যাওয়ার জন্য একেবারে তাড়াহুড়ো বাঁধিয়ে দিল।
সকালের নাস্তা করার সময়ও নেই, এতটাই তাড়াহুড়োর মাঝে আছে। কোনোমতে শুধু তৈরি হয়ে বেরিয়ে যেতে ধরলে বখতিয়ার সাহেবকে গম্ভীর গলায় ডেকে উঠলেন। নিবিড় পিছন ঘুরে উনার দিকে তাকিয়ে ব্যস্ত গলায় বলল, বাবা তাড়াতাড়ি বলো কি বলবে। বখতিয়ার সাহেব গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, বাড়ি ফিরবে কখন? কেন প্রতিদিন যখন ফিরে রাত হয়ে যাবে? আজকের দিনটা কি কোনো মতে ছুটি নেওয়া যায় না? নিবিড় ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কিন্তু ছুটি নেব কেন? কি আছে আজ? তোমাদের আলতু ফালতু ঝামেলার জন্য তো আমরা নিজেদের কাজ ফেলে রেখে এখানে বসে থাকতে পারি না। আমার ব্যবসা আছে, চৌধুরী সাহেবের ব্যবসা আছে, নাইম মিতালির চাকরি আছে, বাচ্চাদের স্কুল আছে। তোমাদের এই ঝামেলাটার সমাধান তো করতে হবে আমাদের। এখন তোমরা দুজনেই যদি বাড়িতে না থাকো তাহলে আমরা আলোচনা করব কার সাথে? মোহিনীকে বেশ স্বাভাবিক দেখাচ্ছে, চুপচাপ সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে তখন। যেন এদিকে কোনো খেয়াল নেই আর চোখে। নিবিড় একবার মোহিনীর দিকে তাকালো, চট করে আবার দৃষ্টি ঘুরিয়ে বখতিয়ার সাহেবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আলোচনা করার মতো আর কি বাকি আছে? জীবনটা যেহেতু আমাদের দুজনের, সিদ্ধান্তটা আমাদের দুজনেরই হবে। বিয়ে করার সিদ্ধান্তটাও আমাদের দুজনের ছিল, আলাদা হওয়ার সিদ্ধান্তটাও আমাদের দুজনেরই। গতকাল রাতেও মোহিনী আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ও আমার থেকে ডিভোর্স চায়। আর আলোচনা করার মতো থাকলো কি তাহলে? মোহিনী এবারও কোনো উত্তর দিল না, নিবিড়কে নিজের মতো কথাগুলো বলতে দিল। বখতিয়ার সাহেব চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ওদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, সংসারটাকে নাটক মনে হয় তোমাদের কাছে, যে যখন ইচ্ছে হলো বিয়ে করে নিলে, আবার যখন ইচ্ছে হলো ডিভোর্স দিয়ে দিলে। সবসময় তোমাদের দুজনের প্রতিটি বিষয়ে তাড়াহুড়া। 10 বছর আগে যেমন পরিবারের সবার অমতে দুজন পালিয়ে বিয়ে করেছিলে, ঠিক এখনো তেমনই সবার অমতে মাতব্বারি করে আবার দুজনই ডিভোর্সের সিদ্ধান্তটা নিয়েছো। তোমরা এতটাই বড় হয়ে গেছো যে বাবা মার সিদ্ধান্তের আর কোনো মূল্য নেই তোমাদের কাছে। নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, প্রত্যেকটা সিদ্ধান্ত যেহেতু আমরা দুজনেই নিয়েছি, তাই দোষ আমাদেরই বাবা। আমরা তোমাদের কাউকে দোষারোপ করছি না। নিজেদের ভালো মন্দের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সবারই থাকে। 10 বছর আগে আমাদের মনে হয়েছিল যে আমরা একসঙ্গে থাকলে ভালো থাকবো। আজ 10 বছর পরে আমাদের মনে হচ্ছে আমরা আলাদা থাকলে ভালো থাকবো। ব্যাস, কথা শেষ। নার্গিস বেগম একবার মেয়ের দিকে তাকালেন। মেয়ের এত নির্লিপ্ততা ওনার খুবই অপছন্দ হচ্ছে। যেখানে ওদের তালাকের কথা হচ্ছে সেখানে মোহিনী কিভাবে এতটা শান্ত থাকতে পারে? ওর কি একটু কষ্ট হচ্ছে না? বাচ্চাদের কথা ভেবেও কি একটু কষ্ট হচ্ছে না? কোনো মেয়েরই তো সংসার ভাঙার কথা উঠলে এতটা শান্ত থাকার কথা না, এতটা স্বাভাবিকভাবে ব্যাপারটা নেওয়ার কথা না। বসা থেকে উঠে মোহিনীর দিকে এগিয়ে গিয়ে শক্ত করে ওর বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে কটমটিয়ে বললেন, তুই কিছু বলতে পারছিস না? নিবিড়কে গিয়ে বোঝাতে পারছিস না যেন শান্ত হয়? কিসের জন্য ডিভোর্স চাস তুই? কি করবি ডিভোর্স নিয়ে তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? সংসার ভাঙতে চলেছে আর তুই এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস। কষ্ট হচ্ছে না তোর? বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলছিস। মোহিনী নির্জীব গলায় বলল, ঠিকই বলছো মা, সব ধরনের অনুভূতি শক্তি আমি হারিয়ে ফেলেছি। আমি যে বেঁচে আছি সেটাও এখন আর অনুভূতি করতে পারি না। চুপ কর, আমার কথা কান খুলে শোন। এসব নাটক বন্ধ কর। মান সম্মান থাকলো তোর বাবার এই সমাজে? তোর বাবার কত নাম ডাক। একবার তো পালিয়ে বিয়ে করে সব শেষই করে দিয়েছিলি, এখন আবার ডিভোর্স দিয়ে আমাদের মান সম্মান ডুবাতে চাচ্ছিস? কোথায় যাবি তুই নিবিড়কে তালাক দিয়ে? বাবা মাকে মারার ইচ্ছে হয়? তুই জন্ম নিয়েছিস শুধু আমাদের অশান্তি দেওয়ার জন্য, তাই না? একটা কথা কান খুলে শুনে রাখ মোহিনী, যদি তুই নিবিড়ের সাথে সম্পর্ক শেষ করছিস, আমি আর তোর বাবাও কিন্তু তোর সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবো না। মোহিনী এবার আর শান্ত থাকতে পারল না, নিজেও রাগী গলায় বলে উঠল, অদ্ভুত তো, তুমি শুধু আমার দোষ দিচ্ছ কেন? আমি কি একাই ওর থেকে ডিভোর্স চেয়েছি? ও আমাকে ডিভোর্স দিতে চাইছে না। জীবনটা আমাদের দুজনের মা, আমাদের দুজনকে সিদ্ধান্তটা নিতে দাও। তোমরা কেউ আমার হয়ে সংসারটা করে দিচ্ছ না যে তোমরা আমার পরিস্থিতিটা বুঝবে। আর চিন্তা করো না, তোমাদের সাথে আমি সম্পর্ক রাখবো না, কাউকে পরিচয়ও দেব না তোমাদের মেয়ে হিসাবে। তোমাদের বাড়িতে গিয়ে উঠবো না, দরকার হলে মরে যাব, কিন্তু তবুও তোমাদের আশ্রয়ে গিয়ে উঠবো না।
মেয়ের কথাবার্তার ধরন শুনে নার্গিস খানম বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেলেন। ভীষণ রাগ হলো ওনার মেয়ের উপর। মেয়েটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে, নয়তো সুস্থ থাকলে কি আর এসব বলতে পারতো? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মেয়েকে চড় মারার জন্য উদ্যত হলেন তিনি, তবে মারতে পারলেন না। নিবিড় বোধহয় অনেকক্ষণ আগেই আন্দাজ করতে পেরেছিল ব্যাপারটা। নার্গিস খানম মোহিনীকে চড় মারার আগেই নিবিড় ওনার হাতটা ধরে ফেলল। মোহিনীকে আড়াল করে দাঁড়িয়ে বলল, এসব কি করছেন মা? হাত তুলছেন কেন ওর গায়ে? পাশ থেকে মিতালি রাগী গলায় বলে উঠল, ওর মাথা থেকে ভূত নামানো দরকার ভাইয়া। মাকে একটু ওর সাথে কথা বলতে দাও। ছোটবেলায় যখন মায়ের হাতে মার খেয়ে আমরা নিজেদের ভুলগুলো শুধরে নিতাম, এখনো ওর ক্ষেত্রে সেই একই কাজটা করতে হবে। নিবিড় মিতালিকে একটা ধমক দিয়ে বলল, তুই চুপ কর তো। তোকে নিষেধ করছি না আমার বউকে নিয়ে আজে বাজে কিছু বলবি না। আমি আপনাকেও বলছি মা, সবাইকে বলছি, তোমরা আমার গায়ে হাত তুলেছো, আমাকে বকাবকি করেছো ঠিক আছে, কিন্তু মোহনের সাথে এই নিয়ে কেউ লাগবে না। ভুলে ওর গায়ে হাত দিবে না। আমার পছন্দ না, ওর সঙ্গে যা করার আমি করব। তোমরা কেউ করবে না। আমি এখন অফিস যাচ্ছি, এসে যেন শুনি তোমরা ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছো না। তোমাদেরকেও বলছি তোমরা চলে যাও সবাই, আমাদের ব্যাপারটা আমরা বুঝে নেব। সবাইকে কথাটা বলার নিবিড় এবার মোহিনীকে উদ্দেশ্য করে বলল, তোমার বাড়ি থাকার দরকার নেই, অফিস চলে যাও ফেরার আগে। এরা সবাই চলে যাবে, এখানে দাঁড়িয়ে থেকে এদের আজে বাজে কথা শোনারও প্রয়োজন নেই, এদের হাতে মার খাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে অফিস চলে যাও। মোহিনীকে কথাগুলো বলে বেরিয়ে গেল নিবিড়। মোহিনী প্রতিটি মুহূর্ত অবাক হয় নিবিড়ের আচরণে। মোহিনী সত্যি ভেবে পায় না কেন ওদের সম্পর্কের এতটা অবনতি হলো। মাঝে মাঝে তো নিবিড়কে দেখে মনে হয় একটু বদলায়নি, সেই পুরনো নিবিড়ই আছে। এই যেমন সবার থেকে মোহিনীকে আড়াল করে গেল, সবার থেকে মোহিনীকে বাঁচিয়ে গেল, অথচ নিজে ঠিকই কথা শোনাবে। কেন যে ওদের সম্পর্কটা এমন হয়ে গেল, তার কোনো কারণই মোহিনী খুঁজে পায় না। সকালের দিকে মোহনের অফিসে যাওয়ার তাড়াহুড়ো থাকলেও শেষে আজ আর যাওয়া হয়নি। ছুটি নিয়েছিল। ওদের বাড়ির লোকজনও সবাই চলে গিয়েছে। সবাই আশাহত, যেহেতু ওরা দুজনে একেবারে মন স্থির করেই ফেলেছে, সেখানে ওনারা আর কি বা করতে পারেন। বরং এই ঘটনার মাঝে যদি ওনারা থাকেন তাহলে হয়তো ব্যাপারটা আরো গোলমেলে হয়ে যাবে। ওদের দুজনের কথা বলা দরকার, সময় কাটানো দরকার, সেজন্য অনেক কিছু ভাবনা চিন্তা করেই ওনারা সবাই চলে গিয়েছেন। নিবিড় তখন বাড়িতে ছিল না, বাচ্চারা স্কুলে চলে গিয়েছিল। দুপুরের দিকে সবাই চলে গিয়েছিল। যাওয়ার আগে মোহনের বাবা মা কিংবা ওর বোন কেউই ওর সাথে কথা বলেনি। তিনজন মানুষই ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে শ্বশুর শাশুড়ি আর দেবরের কথা বলছে মোহনের সাথে। ওনাদের পক্ষে যতটা সম্ভব ততটা মোহনীকে বুঝিয়েছেন ওনারা। একবারের জন্য মোহনীকে দোষারোপ করেননি। ওনারা নিজেদের বাড়ির ছেলেরই দোষ দিয়েছেন। শুধু মোহিনীকে অনুরোধ করেছেন যেন নিবিড়ের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে একটু কষ্ট করে থেকে যায়। নিবিড়কে যেন শোধরানোর চেষ্টা করে, বাচ্চা দুটোর কথা ভেবে হলেও যেন নিজেদের মাঝে তৈরি হওয়ার রাগারাগিটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। মোহিনী শুধু চুপচাপ শুনে গিয়েছিল ওনাদের কথাগুলো। ওনারা না জানলেও মোহিনী তো জানে যে এই ঝামেলা মোহিনী অনেকবার শোধরানোর চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, ভবিষ্যতেও হয়তো আর সম্ভব হবে না। ওদের দুজনের পথ চলা বোধহয় এতদূর অব্দিই ছিল। আজ মোহনীকে আজ মোহনকে অবাক করে দিয়ে বিকালের দিকে নিবিড় বাড়ি এলো। এখন তো ওর অফিস ছুটি হওয়ার কথা না, এত তাড়াতাড়ি কেন এলো নিবিড়, এটা সে বুঝে উঠতে পারল না। তবে নিবিড়কে আর কোনো কিছু জিজ্ঞাসা করার ইচ্ছেও হলো না, কেননা জানে না জিজ্ঞাসা করলে ঝামেলা তৈরি হতে পারে। হয়তো নিবিড় পছন্দ করবে না মোহনকে জবাবদিহিতা করতে, হয়তো এটাও ভাবতে পারে যে নিবিড় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসাটা মোহনের পছন্দ হয়নি। দরজাটা খুলে দিয়ে মোহিনী চুপচাপ আবার ঘরের দিকে চলে যেতে ধরলে পেছন থেকে নিবিড়ের কণ্ঠস্বর ভেসে এলো। একটু অন্যরকম শোনালো নিবিড়ের কণ্ঠটা, কোনো রাগ তেজ কিচ্ছু নেই।
একটু নরম শোনালো। মোহনী পিছে ফিরে তাকিয়ে বলল, কি? নিবিড় কেমন যেন আমতা আমতা করছে, মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। মোহনীর কপালে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। আজকাল তো নিবিড় কোনো কিছু বলার আগে এত ভাবে না, তাহলে এখন আবার কি নিয়ে কি এমন বলবে যে এত কিছু ভাবতে হচ্ছে তাকে? তাহলে কথাটা কি বেশি জঘন্য? তাহলে কি নিবিড় ডিভোর্সের ব্যবস্থা একেবারে করে এলো? কি হয়েছে? আমতা আমতা করছো কেন? এক জায়গায় বেরোতে হবে আমাদের। কোথায়? যেতে বলতে যেতে 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 বলছি, বাচ্চারা কোথায়? ওদেরকে যাওয়ার সময় সুমাইয়ের বাড়িতে রেখে যাব। মোহনী এবার কিঞ্চিৎ বিরক্তির স্বরে বলল, কিন্তু কোথায় যাবে সেটা তো আমায় বলতে হবে। বাচ্চাদেরকে আবার ওখানে রেখে যাব কেন? ওরা সাথে গেলে সমস্যা কি? নিবিড় একটু বিরক্ত হলো না, একটু রেগেও গেল না, বরং আবারও শান্ত গলায় মোহনীকে উদ্দেশ্য করে বলল, সমস্যা আছে, পরে বলছি তোমায়, একটু তাড়াতাড়ি চলো প্লিজ। মোহনী বুঝলো এই ছেলেকে জিজ্ঞাসা করে লাভ হবে না, তাড়াহুড়ো করে বাচ্চাদেরকে নিয়ে নিচে নামলো। ওদের নিজস্ব গাড়ি আছে, দুজনেরই ভীষণ শখ ছিল একটা নিজের গাড়ি কেনার। মোহনীর বাবা অবশ্য ওদেরকে একটা গাড়ি উপহার দিতে চেয়েছিল, তবে সেই উপহার নিবিড় গ্রহণ করতে রাজি ছিল না, আর না মোহনী। কেননা মোহনী জানতো সেই উপহারটা নিলে নিবিড়ের আত্মসম্মানে আঘাত করা হতো। ওদের সম্পর্কে কে ওদের সম্পর্ককে অপমান করা হতো। মোহনী তো সাহস করে একটা মধ্যবিত্ত বাড়ির বেকার ছেলের হাত ধরেছিল। মোহনী নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে একদিন ওরা দুজন মিলে অনেক বড় হবে, ওরা দুজন মিলে ওদের সংসারটা খুব সুন্দর করে সাজাবে, নিজেদের সব সব শখ পূরণ করবে। সেখানে এত বড় একটা শখ কি করে অন্য কাউকে পূরণ করতে দিত? নিবিড় কষ্ট পেত তো। সুমাইয়া হলো ওদের দুজনের কলেজ ফ্রেন্ড, ওদের ফ্রেন্ড সার্কেলের অন্যতম চঞ্চল একটা মেয়ে। সুমাইয়ার আবার ওদের বন্ধু রেজার সাথেই বিয়ে হয়েছে। ওদের বাচ্চাদের সাথে নিশাত আর মাহির আবার বেশ ভাব। ওদের ওখানে রেখে গেলে কোনো সমস্যা হয় না। মাঝে মাঝে যদি চাকরির সূত্রে শহরের বাইরে যাওয়া হয় তাহলে সুমাইয়াদের বাড়িতেই রেখে যায় বাচ্চাদের। মাঝে মাঝে স্কুল থেকেও সুমাইয়া ওদেরকে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। দুজনের ছেলে মেয়ে একই স্কুলে পড়ে, সেজন্য সুবিধাও হয়েছে। বাচ্চাদের সুমাইয়ার বাড়িতে নামিয়ে দিয়ে এসে নিবিড় আবার গাড়িতে উঠল। গাড়ি ছাড়তেই মোহনী এবার নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারল না। এখন তো একটু চিন্তা চিন্তা হচ্ছে। আরও জিজ্ঞাসা করলো, নিবিড়কে, কোথায় যাচ্ছি প্লিজ আমায় বলো আমায়। আমার কিন্তু এবার চিন্তা হচ্ছে নিবিড়। নিবিড়েরও মনে হলো এবার একটু কিছু বলা দরকার, নয়তো একেবারে ঘটনাটা একটু বেশিই ধাক্কা দিতে পারে। একবার স্টিয়ারিংয়ে হাত রেখে হাতে মোহনের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলল, শোনো, প্যানিক করার কিছু নেই, একদম ভয় পাবে না, অস্থির হবে না, কান্নাকাটি তো মোটেই করবে না। মোহনী আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে? সব ঠিক আছে তো? বাবা হার্ট অ্যাটাক করেছে। একবার মোহনীর এই কথাটা ঠিক মেনে নিতে পারল না। নিবিড় আসলে কার বাবার কথা বলেছে সেটাও বুঝতে পারল না। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করলো, কার কথা বলছো? কার বাবা? তোমার বাবা। যাওয়ার সময় রাস্তার মাঝেই ওনার হার্ট অ্যাটাক হয়েছে। ওনাদের গাড়িতে নাইম আর মিতালিও ছিল। নাইমই কল করে আমায় জানিয়েছে বাবাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। মোহনী তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না। কিছুক্ষণের জন্য যেন জ্ঞান বুদ্ধি হারিয়ে গেল, থমকে গেল, ভাবনা চিন্তা করতে কথা বলতে ভুলে গেল। মোহনীর থেকে মোহনী মোহনীর থেকে এতক্ষণের কোনো উত্তর না পেয়ে নিবিড়ের চিন্তা বাড়ল। চুপ করে আছো কেন মোহনী? কিছু বলো। চিন্তা করো না বাবা ঠিক আছে। হঠাৎ করে মোহনী ডুকরে কেঁদে উঠে বলল, আমার জন্য আমার বাবার এমন হয়েছে, আমার জন্য বাবা অসুস্থ হয়ে গেছে নিবিড়, আমি দায়ী বাবার এই অবস্থার জন্য। নিবিড় তাড়াহুড়ো করে গাড়িটা থামালো, সিট বেল্টটা খুলে মোহনীর দিকে ঘুরে বসে ওর হাতটা শক্ত করে চেপে ধরে বলল, তোমার জন্য কিচ্ছু হয়নি, আর তুমি কান্নাকাটি করছো কেন? বললাম না বাবা ঠিক আছে। নায়েমের সাথে আমার একটু আগেও কথা হয়েছে, প্লিজ কান্নাকাটি করো না। মোহনী মানতে পারল না নিবিড়ের কথা, কাঁদতে কাঁদতে ফের বলল, না নিবিড়, বাবার এই অবস্থার জন্য আমিই দায়ী। আমি সবসময় বাবাকে কষ্ট দিয়ে এসেছি। আমি কখনো বাবা মায়ের ভালো সন্তান হয়ে উঠতে পারিনি। আমি সবসময় শুধু আমার বাবা মায়ের সম্মান ডুবিয়েছি। আমি কখনো ওদের গর্বের কারণ হতে পারলাম না।
আজ দেখো আমার জন্য আমার বাবার শরীরের অবস্থা এই পর্যায়ে চলে এলো। আমি খুব খারাপ মেয়ে নিবিড়। আকরাম চৌধুরীর এই অবস্থা এখন একটু ভালো। মোহনের মা বোন কেউই ওর সঙ্গে কথা বলছে না, বরং হাসপাতালে মোহনী আসার পর ওর মায়ের কাছে বেশ কথা শুনতে হয়েছে। নার্গিস খানমও মোহনীকেই দায়ী করছেন ওনার স্বামীর এই অবস্থার জন্য। মোহনীর কাছে তখন বলার মতো কিছুই ছিল না, চুপচাপ শুধু শুনে গেছে সবার বলা কথাগুলো, আর চোখ দিয়ে পানি ফেলেছে। ওনারা তো কেউ ভুল বলছে না। সত্যিই মোহনই দায়ী ওর বাবার এই অবস্থার জন্য। মোহনের কথা চিন্তা করতে গিয়ে তো মানুষটা অসুস্থ হয়ে গেছে। যদি মোহনী আজ ওর বাবাকে এতটা চাপ না দিয়ে এই পরিস্থিতিতে না ফেলতো, তাহলে হয়তো উনি অসুস্থই হতেন না। আকরাম চৌধুরীর সাথে একে একে সবাই দেখা করে এলেন, তবে সাহস হলো না মোহনের ভিতরে যাওয়ার। আকরাম চৌধুরী অবশ্য একবারও মোহনের সঙ্গে দেখা করতে চায়নি। তিনি খোঁজও নেননি যে মোহনী এসেছে কিনা। নিবিড় বলল, দেখা করতে যেতে হবে মোহনী, এখন যেতে আপত্তি জানালো। বলল, যখন উনি ঘুমাবে তখন গিয়ে একবারে চুপিসারে দেখে আসবে, নয়তো ওর বাবার মুখোমুখি হওয়ার সাহস কিংবা ওনার চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই মোহনীর। বাধ্য হয়ে শেষে নিবিড় একাই গেল ওর শ্বশুরের সঙ্গে দেখা করার জন্য। কেবিনে গিয়ে একটা স্টুল টেনে ওনার পাশে বসে একবার দৃঢ় গলায় ডাকলো, বাবা বলে। আকরাম চৌধুরী চোখ মেলে তাকালেন। এখন ঠিক আছেন বাবা? কোনো অসুবিধা হচ্ছে? আকরাম চৌধুরী দুর্বল গলায় বললেন, না, ঠিক আছে আমি। কি দরকার ছিল বলুন তো অযথা এত দুশ্চিন্তা করার? আমাদের ভাগ্যে যেটা ছিল সেটা তো হতোই। কেন আজে বাজে চিন্তাগুলো করে নিজের শরীরটা খারাপ করলেন বলুন তো? যদি আজ আপনার কিছু একটা হয়ে যেত তাহলে মোহনী সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে থেকে যেত বাবা। মা, মিতালি কারো চোখে চোখ রেখে কথা বলতে পারতো না। সবাই ওকে দোষারোপ করতো। ও তো অপরাধ বোধে এখনো আপনার সঙ্গে এসে দেখা করতে পারছে না। আকরাম চৌধুরী আলতো একটু হেসে বললেন, তুমি তো নিজেও বাবা হয়েছো, তোমার নিজেরও দুটো ছেলে মেয়ে আছে। তাদের জীবনে যদি কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা তৈরি হয়, তুমি কি বাবা হয়ে চিন্তা করবে না? তুমি কি নিশ্চিত হয়ে হাসি খুশি মনে থাকতে পারবে? নিবিড় কোনো উত্তর দিল না, চুপচাপ শুনে গেল আকরাম চৌধুরীর কথাগুলো। আকরাম চৌধুরী ফের বলে উঠলেন, ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, বাবা মার কাছে তারা সবসময় ছোট থাকে। তোমার মনে আছে নিবিড়, তোমার আর মোহনের বিয়েতে আমি ঠিক কতটা আপত্তি করেছিলাম? তোমাদের বিয়ের পর 2 বছর যাবৎ আমি তোমাদের সঙ্গে কোনো কথাবার্তাই বলিনি। প্রথম তোমাদেরকে মেনে নিয়েছিলাম মাহির মুখটা দেখে। মনে আছে বাবা? এগুলো কি আর বলার মতো কথা? হ্যাঁ, আমাদের মতো আমাদের মতো ছিল না জন্য তোমরা দুজনে পালিয়ে বিয়ে করেছিলে। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। আসলে তোমরা ছেলে মেয়েরা কখনো বাবা মার কষ্টই বোঝো না। আমি কেন তোমাদের বিয়েতে আপত্তি করেছিলাম জানো? তার কারণ ছোটবেলা থেকে আমার আমি আমার মেয়েকে যে পরিবেশে যে আয়েসে বড় করেছি, আমার মনে হয়েছিল তুমি সেটা দিতে পারবে না। আমার মনে হয়েছিল আমার মেয়ে একটা মধ্যবিত্ত পরিবারে গিয়ে একটা বেকার ছেলের হাতে সংসার করতে পারবে না। নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি বাবা, আপনার সেসব ভাবনা একদমই ভুল ছিল না। বাবা হিসাবে আপনি ঠিকই ভেবেছিলেন। আকরাম চৌধুরী নিবিড়ের কথায় অসম্মতি জানিয়ে বলল, হুঁ, ভুল ভেবেছিলাম আমি। আমি শুধু টাকা পয়সাটাই দেখেছিলাম। আমি ভেবেছিলাম এত বিত্ত বৈষব ঐশ্বর্যের মাঝে থেকে একটা মধ্যবিত্ত পরিবারে গিয়ে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম। শেষে দেখো, তোমাকে এতটাই ভালোবেসে ফেললাম, তোমার প্রতি এতটা নির্ভরশীল হয়ে গেলাম, তোমার পরিবারকে এতটা বিশ্বাস করলাম যে আমি নিজের ইচ্ছায় আমার ছোট মেয়ের বিয়ে তোমার ভাইয়ের সঙ্গে দিয়ে দিলাম। নাইম তোমার ভাই বিশ্বাস করে আমি মিতালির বিয়েটা দিয়েছিলাম। বুঝতে পারছো বাবা, তোমাকে আমি ঠিক কতটা বিশ্বাস করি? নিবিড় আলতো হেসে বলল, জানি বাবা, আপনার একজন ছেলে থাকলে আপনি তাকে যতটা ভরসা করতেন, আমাকে হয়তো তার থেকেও বেশি ভরসা করেন। আমিও আপনাকে আমার বাবার মতোই শ্রদ্ধা করি। সব তো ঠিকই ছিল বাবা, তাহলে হঠাৎ করে দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্তটা কেন নিলে?
যখন আমরা পরিবার মানলাম না তখন তোমরা একে অপরকে ভরসা করে দুজনের হাত শক্ত করে ধরেছিলে। আর আজ যখন আমরা দুই পরিবার তোমাদেরকে মেনে নিয়েছি, এত ভালো আছি আমরা দুই পরিবার মিলে, তখন কেন তোমরা দুজনের প্রতি ভরসা রাখতে পারছো না? নিবিড়ের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোনো উত্তর দিতে পারল না। চেষ্টা করলো উত্তর দেওয়ার, ভাবলো মনে মনে যে কি উত্তর দেওয়া যায়, তবে বলার মতো কিছু কি খুঁজেই পেল না। আকরাম সাহেব নিবিড়ের দিকে হাত বাড়ালেন, ওনার হাতটা কাঁপছে। নিবিড় তড়ি করে করে ওনার হাতটা ধরল। আকরাম সাহেব নিবিড়ের হাত গামছে ধরে বললেন, যদি আমার মেয়ের কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি ওকে ক্ষমা করে দাও। আমি জানি ও তোমায় ভালো থাকবে না, তোমাকে ছাড়া ভালো থাকবে না। তোমার মতো ছেলে এই যুগে পাওয়াই যায় না। তোমরা দুজনে একটা যুগের বসে আছো। ভুল সিদ্ধান্তটা নিও না বাবা। একবার ভেবে দেখো, নিজেদেরকে আরেকটা সুযোগ দাও। যদি মনে হয় দেওয়ালে ফিট রেখে গেছে, তাহলে সেখান থেকেই আরেকবার নতুন করে সবটা শুরু করার চেষ্টা করো। পেছানোর জায়গা থাকলে সামনে এগোনোর জায়গা তো আছেই। তোমরা তোমরা বরং দুজনে এগিয়ে যাও। বাচ্চা দুটো কি হবে ভাবো তো একবার। নিবিড় চোখে নিবিড় চোখ মুখে অসহায়ত্ব ফুটিয়ে তুলে বলল, শুধুমাত্র ওনাদের কথা চিন্তা করেই তো শুধুমাত্র ওদের কথা চিন্তা করেই তো এতগুলো দিন একসঙ্গে আছি বাবা। জানেন আজকাল কি হয়, আমি আর মোহনী যখন কারণে অকারণে ঝগড়া করি বাচ্চাদের সামনে, তখন কোনো সময় ওদের কাছে বাবা খারাপ হয়ে যায়, তো কোনো সময় ওদের কাছে মা খারাপ হয়ে যায়। এক এক সময় ওদের চোখে এক একজনের জন্য ঘৃণা দেখতে পায়। এত সামলানোর চেষ্টা করি নিজেদের, তারপরেও পারি না। রোজ রোজ একসঙ্গে থেকে ঝগড়াঝাটি করার জন্য ছেলে মেয়েদের চোখে আমরা খারাপ হয়ে যাচ্ছি। ওরা ওদের বাবা মাকে ঘৃণা করতে শিখছে বাবা। তাহলে নিজেদেরকে পরিবর্তন করো। মানুষ চেষ্টা করলে সব পারে, তোমরা কেন পারবে না? আরও অনেক কিছু বোঝালেন আকরাম খান নিবিড়কে। নিবিড় শুধু চুপচাপ শুনে গেল। মনে মনে নিজেকে নিজেই প্রশ্ন করলো, ওরা কি পারবে আরেকবার নতুন করে শুরু করতে সবটা? বিগত এক সপ্তাহ যাবৎ মোহনী আর নিবিড়ের সংসারটা সম্পূর্ণ ঝগড়াবিহীনভাবে কাটছে। আকরাম চৌধুরীর অসুস্থতার পর থেকে মোহনী কেমন যেন ঝিমিয়ে গেছে। নিবিড়ও আর এর মাঝে মোহনীকে বিরক্ত করতে চায়নি। সেজন্য ঝগড়া হতে পারে এমন কিছুই বলেনি। বলা যায় দুজনেই খুব সামলে রেখেছে দুজনকে। দুজনের চাকরি আছে, সংসার করছে, রাত হলে ঘুমিয়ে পড়ছে, আবার সকালে ঘুম থেকে উঠে সে একই নিয়ম। ওদের দুজনের সম্পর্কে কোনো উন্নতি হয়নি, শুধু ঝগড়াঝাটিটা বন্ধ হয়েছে। রাতে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মোহনী। ঘড়িতে তখন ঘড়িতে তখন সময় রাত 11টা বাজে, কিন্তু তবুও নিবিড় বাড়ি ফেরেনি। মোহনী একবার কল করেছিল কিন্তু রিসিভ করেনি নিবিড়। পরবর্তীতে আর কল ব্যাক করারও সময় হয়ে ওঠেনি নিবিড়ের, সেই জন্য মোহনীও আর কল করেনি। ওদের ঘরের জানালার কাছে দাঁড়ালে রাস্তা বেশ ভালো মতোই দেখা যায়। মোহনী বর্তমানে জানালার কাছে দাঁড়িয়ে আছে। নিবিড় কখন ফিরবে কে জানে। মোহনের এসব ভাবনার মাঝে ওদের বাড়ির সামনে একটা কালো 4 চাকার গাড়ি এসে থামলো। ভ্রু কুঁচকালো মোহনী। ওদের ফ্ল্যাটের তো কারোরই এই গাড়িটা নাই। এত রাতে কেই বা এলো? মোহনীর কপালে বাসটা আরো গাঢ় হলো যখন দেখলো গাড়ি থেকে নিবিড় নামলো। শুধু নিবিড় একা না, ড্রাইভিং সিট থেকে আরেকটা মেয়েও নামলো। মেয়েটাকে মোহনী চিনে না, একেবারেই নতুন। যদি নিবিড়ের বন্ধু হয়ে থাকতো তবে তো চিনতো। ওদের দুজনের বন্ধুরা একই। নিবিড়ের ঘনিষ্ঠ কেউ হয়ে থাকলে তো মোহনী তাকে অবশ্যই চিনতো। তাহলে এই নতুন মেয়েটার উদ্ভব কোথা থেকে ঘটলো কোত্থেকে? গাড়ি থেকে নেমে কয়েক মিনিট হেসে হেসে মেয়েটার সাথে নিবিড় কথা বলে তারপর ভিতরে এলো। চলে গেল মেয়েটা গাড়ি নিয়ে। মোহনী জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। মনে মনে ঠিক করলো যে ঝগড়া করবে না, নিবিড়কে এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞাসাও করবে না, জানতেও চাইবে না যে মেয়েটা কে। যদি নিবিড় আগ বাড়িয়ে বলে তাহলে ঠিক আছে। মোহনের এসব ভাবনার মাঝে কলিং বেল বেজে উঠল। মোহনের চুপচাপ গিয়ে দরজাটা খুলে দিল। কোনো কথা হলো না দুজনের মাঝে। নিবিড় চুপচাপ জুতো খুলে ভিতরে এলো।
এখন ওরা এক ঘরেই থাকে। ঘরটা আপাতত আর অন্য আলাদা করেনি। কে জানে কখনো আবার করবে কিনা। ঘরে এসে নিবিড় পকেট থেকে ফোনটা বের করে ড্রেসিং টেবিলের ওপর রেখে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। মোহনের ঘরে এসে নিবিড়কে কোথাও দেখতে পেল না। ওয়াশরুম থেকে পানির শব্দ বেশি আসতে বুঝলো ও ফ্রেশ হতে গেছে। মোহনী চলে যেতে দৌড়ল সেখান থেকে। তখনই ওর কানে ভেসে এলো মেসেজের টুং শব্দ। মোহনীর ফোনটা ওর হাতে ছিল। স্ক্রিনে তাকিয়ে দেখলো ওর ফোনে কোনো মেসেজ আসেনি। তার মানে নিবিড়ের ফোনে মেসেজ এসেছে। হঠাৎ করে খুব কৌতূহল হলো জানার জন্য যে কে মেসেজ দিয়েছে। কেন কৌতূহল হলো জানে না। ড্রেসিং টেবিলের উপরে দেখলো নিবিড়ের ফোনটা রাখা। বেশ কয়েকবার শব্দ হলো মেসেজ আসার। ফলস্বরূপ মোহনের আগ্রহ আরো কয়েক গুণ বেড়ে গেল। ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে নিবিড়ের ফোনটা হাতে নিল। নিবিড়ের ফোনের পাসওয়ার্ড মোহনের জানা, তাই খুলতে অসুবিধা হলো না। মেসেঞ্জারে ঢুকতেই দেখলো একটা মেয়ে আইডি থেকে বেশ কয়েকটা মেসেজ এসেছে। মেয়েটার নাম ফারিন তাবাসসুম। প্রোফাইলে মেয়েটার নিজের ছবি। যতটুকু চেহারা মোহনের বুঝতে পারলো তাতে বুঝলো যে এই মেয়েটা নিবিড়কে ছাড়তে ছাড়তে এসেছিল সেই মেয়েটারই আইডি। কৌতূহল দমিয়ে রাখতে না পারে ইনবক্সে ঢুকে পড়লো দেখার জন্য যে কে মেসেজ দিয়েছে। আজকের ডিনার ট্রিটের জন্য ধন্যবাদ নিবিড়। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সত্যি খুব দারুণ হয়। রোজ তোমার সাথে কাটানো মুহূর্তগুলো খুব ভালো লাগে। ধন্যবাদ ধন্যবাদ আমাকে এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। অনিচ্ছা সত্ত্বেও মোহনের হাত পা কাঁপছে মেসেজটা পড়ে। চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে এলো। সেই সন্দেহটা এতদিন মোহনের করার প্রয়োজন মনে করিনি। যে বিষয়গুলো কখনো ভাবার প্রয়োজন মনে করিনি, কেন যেন মনে হচ্ছে আজ সেগুলোই সত্যি। সেই বিষয়গুলো মোহনের ভাবা উচিত ছিল। হঠাৎ করে নিবিড়ের বদলে যাওয়া, এতটা দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাওয়া, ওদের সম্পর্কে দূরত্ব তৈরি করার কারণ মোহনই এবার খুঁজে পাচ্ছে। মোহনের এসব ভাবনার মাঝে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। তাড়াহুড়ো করে ফোনটা ড্রেসিং টেবিলের ওপর রেখে চোখের জল মুছতে চলে গেল। নিবিড় ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালেটা চেয়ারের সাথে রেখে ফোনটা হাতে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ফোনটা হাতে নিতে আবারও একটা মেসেজ এলো। ফারিনি মেসেজটা দিয়েছে। ওর দেওয়া মেসেজটা দেখে ভ্রু কুঁচকালো নিবিড়। সিন করে রিপ্লাই দিলে না যে। তার আগের মেসেজগুলোও দেখলো নিবিড়। ও কখন সিন করলো মেসেজ? ফোনে তো এখন হাতে নিল। নিবিড় এসব ভাবনার মাঝে মোহনের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো ওর কানে। আমার আমার রান্না করা খাবার খাওয়া তো নিশ্চয়ই প্রয়োজন নেই, তাই না? বাড়ি থেকে তো খেয়ে এসেছো নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে নিবিড় মোহিনীর কথার মানেটা বুঝলো। আবার ফারিনের মেসেজের মানেটাও বুঝলো। হালকা একটু কেশে গম্ভীর গলায় পাল্টা মোহিনীকে উদ্দেশ্য করে বলল, অফিসে একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট ছিল, এর দায়িত্ব আমার আর ফারিনের উপর পড়েছিল। ও নতুন জয়েন করেছে। প্রেজেন্টেশন বানাতে অসুবিধা হচ্ছিল। আমি প্রেজেন্টেশনটা বানিয়ে দিচ্ছিলাম। সেটা খুব সুন্দর হয়েছে ক্লায়েন্টের। ও সেজন্য ট্রিট দিতে চেয়েছিল আমাকে। কিন্তু আমি একটা মেয়ের টাকায় কিভাবে খেয়ে আসতাম? সেজন্য আমি বিল পে করেছিলাম। আমি তো তোমাকে আমি তো তোমার থেকে কিছু জানতে চাইনি। তুমি প্রজেক্টের খুশিতে তোমার কলিগকে ট্রিট দাও নাকি এমন খুশির ট্রিট দাও, এমনি খুশির ট্রিট দাও, আমার তো তাতে যায় আসে না। দরকার হলে আমাদের ডিভোর্সের খুশিতেই ট্রিট দিও, আমার তাতেও যায় আসে না। কিন্তু কিন্তু আমার সমস্যা হলো তুমি যে বাইরে থেকে কে আসবে সেই কথাটা আমাকে জানানোর প্রয়োজন মনে করো না। এমনকি তোমার স্ত্রী কল করলে সেই কলটা রিসিভ করারও সময় হয় না। অবশ্য হবে কি করে? তখন তো তুমি তোমার কলিগের সাথে হাসি ঠাট্টায় মেতে থাকো। নিবিড় মৃদু রাগী গলায় বলল, শাট আপ মোহনী, বাজে ইঙ্গিত দিও না। একটা ব্যাপারকে স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করো। একটা ছেলে মেয়ের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না নিবিড়। তাও যেখানে মেসেজের ধরন এমন। এতক্ষণ একসঙ্গে সময় কাটিয়েও তোমার মন ভরে না, সেই জন্য বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আবার লম্বা একটা সময় ধরে দুজনে হাসাহাসি করলে। তোমার বাড়ি ফেরার কি দরকার ছিল? ওই মেয়েটার সাথে ওই বাড়িতেই চলে গেলেই পারতে। তোমার যে ঘরে বউ বাচ্চা আছে সেদিকে তো খেয়াল নেই। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে একবার বাচ্চাদের ঘরে যাওয়ারও প্রয়োজন মনে করো না।
সরাসরি আবার ফোন নিয়ে শুয়ে পড়ো। নিবিড় তেতে উঠে বলল, তোমার জন্যই তো যাই না। আমি বাচ্চাদের ঘরে গিয়ে একটু আদর করে ওদের কপালে চুমু খেলে তোমার সমস্যা হয়ে যায়। বলো আমি নাকি ওদেরকে জাগাতে এসেছি। তুমি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছ। ওরা ঘুমানোর পরে আমার ওদের ঘরে পা রাখাই তুমি পছন্দ করো না। সেজন্যই যাই না। আমি যাই না কারণ আমি অশান্তি করতে চাই না আমি। মোহনী ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, ও আচ্ছা, তুমি এমন একটা ভাব দেখাচ্ছ নিবিড়, যেন তুমি আমার কথা মানতে আজকাল উঠে পড়ে বসো। আমার কথায় আজকাল তুমি উঠো আর বসো। তোমার কি মনে হয় তুমি এখনো আগের মতোই আছো? নিজের মাঝে কি একটু পরিবর্তন দেখতে পাও না তুমি? নিবিড় বেশ আত্মবিশ্বাসের সাথে বলল, না, পাই না। তার কারণ আমার মাঝে কোনো কিছুরই পরিবর্তন হয়নি। আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। বরং বদলে গেছো তুমি। তুমি আগে আমায় চোখ বন্ধ করে বিশ্বাস করতে মোহনী, আর আজ তুমি আমায় সন্দেহ করছো। আগে তোমার চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, তার কারণ তখন তুমি বিশ্বাসযোগ্য ছিলে। এখন এমন কাজ করছো কেন যার কারণে আমার সন্দেহ তৈরি হয় না? আর তোমার সত্যি মনে হয় তুমি বদলাওনি? যদি তুমি আগের মতোই থাকতে নিবিড়, তাহলে আমাকে কল করে তুমি জানিয়ে দিতে যে তুমি বাইরে থেকে তোমার কলিগের সাথে ডিনার করে আসছো। মনে আছে তুমি সবসময় বাইরে ডিনার করলে বাড়ি ফেরার পথে আমাদের জন্য খাবার নিয়ে আসতে। কিছু না কিছু অবশ্যই নিয়ে আসতে। কই আজ তো আনোনি। আমায় যদি তোমার যদি এই চিরাচরিত স্বভাবটা পরিবর্তন ঘটলো কি করে যদি তোমার পরিবর্তনটা নাই ঘটে থাকে? নিবিড় হাতে থাকা ফোনটা বিছানার উপরে রেখে উঠে অফিসের ব্যাগের চেন খুলে কিছু একটা বের করলো। বেশ কয়েকটা চকলেটের প্যাকেট। সবগুলো চকলেটের ব্যাগ বিছানার উপর ছুঁড়ে দিয়ে বলল, আজও এনেছি। বিরিয়ানি আনতে চেয়েছিলাম। সেই দোকানে যে দোকানে বিরিয়ানি তোমার পছন্দ সেই দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল। পাইনি কোথাও বিরিয়ানি ফেরার পথে। সেই জন্য বাধ্য হয়ে চকলেট এনেছি। দিতে ভুলে গিয়েছিলাম। আর কত ভুল করবে আমার মোহনী? আর কত ভুল বের করবে আমার মোহনী? নিজের ভুলগুলোর দিকেও তো একবার নজর দাও। সারাক্ষণ শুধু বলো আমি বদলে গেছি, আমি তোমাকে সময় দেই না, আমার কাছে পরিবারের দেওয়ার মতো সময় নেই, তোমাকে দেওয়ার মতো বাচ্চাদের দেওয়ার মতো সময় নেই। একবার নিজে প্রশ্ন করে দেখো, তোমার কি আমাকে দেওয়ার মতো সময় আছে? মোহনী জিজ্ঞাসা গলায় বলল, কি বলতে চাইছো? আমি বলতে চাইছি নিজের দোষগুলো দেখার চেষ্টা করো মোহনী। তুমি তুমি চাকরি করো, সংসার করছো, বাচ্চাদেরকে সামলাচ্ছ, সব ঠিক আছে। তুমি সব সামলাতে পারো, কিন্তু আমাদের সম্পর্কটা ঠিক সামলাতে পারছো? আমার জন্য রাতে বা আমার জন্য রাতে না খেয়ে বসে থাকলে ভালোবাসা হয়ে যায়? শুধুমাত্র রাতে আমার জন্য না খেয়ে বসে থাকলে স্ত্রীর দায়িত্ব পালন হয়ে যায়? তোমার মনে আছে শেষ কবে তুমি আমাকে একটু পাশে বসে আমার সাথে ভালো মতো কথা বলেছিলে? আমাদের মাঝে দূরত্বটা কেন তৈরি হয়েছে জানো? কারণ তোমার কাছে আমাকে দেওয়ার মতো সময় নেই। তোমার কাছে অফিসে যাওয়ার মতো সময় আছে, সংসারের কাজ করার মতো সময় আছে, বাচ্চাদের দেখাশোনা করার মতো সময় আছে, শুধু সময় নেই আমার জন্য। আগে তো সারাক্ষণ আগে তো সারাক্ষণ আমার সাথে গল্প করার জন্য ব্যস্ত হয়ে থাকতে। আমি অসুস্থ হলে আমার পাশে থেকে নড়তে না। আমি বলছি না আমি এখনো অসুস্থ হলে তুমি দায়ী সারাভাবে থাকো। সময় মতো তুমি ওষুধ খাওয়ার কথা বলো, না খেলে বকাঝকা করো, আমার পছন্দের খাবার বানিয়ে এনে দাও। কিন্তু আমি তো এগুলো চাই না তোমার থেকে মোহিনী। আমি আমি চাই তুমি আমার পাশে দুর্দস্ত বসো দুদণ্ড বসো। আমি চাই তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। আমি চাই তুমি একটা নরম গলায় আমার জিজ্ঞাসা করো যে আমার শরীর কেমন লাগছে। কিন্তু তুমি এগুলো না করে সবসময় খিটখিটি মেজাজেই থাকো। মোহনের চোখ মনের দু চোখ ঝাঁপিয়ে জল বেরিয়ে এলো। অশ্রুসিক্ত নয়নে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, সারাদিন অফিস করে এসে বাচ্চাদেরকে সামলে আবারও সংসারের কাজ করে আমার নিজের শরীর আর কোনো কিছুই করতেই সায় দেয় না নিবিড়। যদি শরীর ঠিক না থাকে মেজাজ কি খিটখিটে হবে না? আর আমি এসব কার জন্য করি? তোমার জন্যই তো করি। আমাদের সংসারের জন্যই তো করি। নিবিড় একটু শান্ত হলো। যথেষ্ট শান্ত গলায় বলল, তোমার কাজগুলোকে আমি ছোট করে দেখছি না। আমি জানি তুমি সারাদিন অনেক কাজ করো, কিন্তু আগে তো এমন হতো না।
আগে তো এত কাজ করার পরও তুমি শান্ত থাকতে, আমার সাথে ভালোভাবে কথা বলতে। তাহলে এখন কেন বলো না মোহনী? সংসারের কাজ আমি সংসারের কাজ আমি তোমার সাথে ভাগাভাগি করে নিতে চাইলেও তোমার সমস্যা, তুমি তাতেও রাজি হও না। আমার কাজ নাকি তোমার পছন্দ হয় না? হাতে গোনা কয়েকদিন বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যাপারে একটু দেরি হয়েছিল আমার। তুমি তারপর থেকে বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছো। তাহলে আমি করবোটা কি? দোষ শুধু আমার একতরফা দিলেই হলো? মোহিনী তাচ্ছিল্য হেসে বলল, ও আচ্ছা, তার মানে আমার আমার যে কমতিগুলো তুমি খুঁজে পাচ্ছ সেগুলো পূরণ করার জন্য অন্য কারো কাছে যেতে হচ্ছে আজকাল? আমি তোমার চাহিদাগুলো পূরণ করতে পারছি না, এজন্যই বোধহয় আজকাল অন্য কারোর সাথে ডিনারে যাওয়া হচ্ছে, তাই না? নিবিড় অগ্নিদৃষ্টিতে মোহনের দিকে তাকিয়ে সাবধানী গলায় বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট মোহনী। তোমার যথেষ্ট আজেবাজে কথা সহ্য করেছি, তোমার থেকে যথেষ্ট অপমানিত হয়েছি, কিন্তু ভুলে যেও না, ক্যারেক্টারলেস প্রমাণ করার চেষ্টা করবে না। তোমার কোনো ছেলে কলিগ নেই? তুমি কি কোনো ছেলের সাথে কথা বলো না? তোমার ফোনে তোমার কলিগের মেসেজ আসে না? নাকি এখন বলবে তোমার অফিসে শুধু মেয়েরাই কাজ করে? অবশ্য ছেলেরা আছে, অবশ্যই ছেলেরা আছে। কাজের সূত্রে অনেক ছেলের কলিগের সাথেই আমার কথা বলা হয়। কিন্তু আমি আমার স্বামীকে বাড়িতে না খাইয়ে বসিয়ে রেখে আমার সেই কলিগের সাথে ডিনার করতে যাই না। একজন বিবাহিত হিসেবে আমি আমার সীমা জানি। তাদের সঙ্গে যতটুকু সম্পর্ক রাখা দরকার ততটুকুই রাখি। আমি অফিসের সম্পর্কটা বয়ে বাড়ির দরজা পর্যন্ত আনি না। নিবিড় দুই হাতে মাথার চুল কামচে ধরে দাঁত কিরমিরিয়ে বলল, পাগল হয়ে যাব আমি। সিরিয়াসলি বলছি, আমি পাগল হয়ে যাব তোমার জ্বালায়। মোহনে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। অনেক কিছুর জন্য বোঝাতে চাইল নিবিড়কে, মোহনী নিবিড়কে, কিন্তু নিবিড় বুঝল না সেসব। এখন তো আরও রেগে আছে, বুঝবেই বা কী করে? মোহনী একটু পর দুই হাতে নিজের চোখের জল মুছে শান্ত গলায় বলল, অনেক সমস্যা শুনলাম, তাহলে সমাধান কি বলো? নিবিড় কেকিয়ে উঠে বলল, কি সমাধান বলবো? তোমার কাছে সমাধান মানেই তো ডিভোর্স। তোমার কাছে কি একসঙ্গে টাকা? তুমি যা চাইবে তাই হবে। আমার কথার কোনো মূল্য এমনিতেই এই বাড়িতে আছে নাকি? তোমার কাছে তাও। নিবিড় নিজের কথা সম্পন্ন করার আগে ওর কানে ভেসে এলো মাহিরের ডাক। দুজনে একযোগে দরজার দিকে তাকিয়ে দেখলো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দুজনে শান্ত হয়ে গেল। মোহিনী তাড়াহুড়া করে চোখের জল মুছে একটু হাসার চেষ্টা করে বলল, কি হয়েছে বাবা? তোমরা ঘুমাওনি? উঠে কেন এলে? তোমরা ঝগড়া করছিলে, তোমাদের চেঁচামেচির আওয়াজ পেয়ে আমাদের ঘুম ভেঙে গেছে। তোমরা দুজনে এত ঝগড়া কেন করো? আমি আর নেশা তো এত ঝগড়া করি না। স্কুলে আমাদের বন্ধুদের সাথেও আমরা ঝগড়া করি না। কেউ ঝগড়া করে না, শুধু তোমরা দুজনেই ঝগড়া করো। নিবিড় আর মোহনের দুজনে একবার দুজনের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে আবার নিজেদের দৃষ্টি ঘুরিয়ে নিল। দুজনে বলার মতো কিছু খুঁজে পেল না। ওদেরকে চুপ করতে থাকতে দেখে মাহি আবারও বলে উঠল, রাত হলে তোমরা দুজনে প্রতিদিন ঝগড়া করো, আর তোমাদের ঝগড়ার কারণে প্রতিদিনই আমাদের ঘুম ভেঙে যায়। তোমরা এমন কেন করো বাবা? তুমি মায়ের উপরে চেঁচাচ্ছিলে কেন? মাহির কথাটা বলতে নিবিড় অগ্নিদৃষ্টিতে তাকালো মোহনীর দিকে। ছেলে মেয়েকে কি করে বোঝাবে যে নিবিড় একা চেঁচাচ্ছিল না? এতক্ষণ মোহনীও চেঁচাচ্ছিল, কিন্তু নিবিড়ের কপাল খারাপ, ছেলে মেয়ে এসে ওকেই চেঁচাতে দেখেছে। তবে যাই হোক, এখন এই পরিস্থিতিটা সামাল দিতে হবে। নিবিড় ছেলের দিকে এগিয়ে গিয়ে ওর গালে হাত রেখে আদুরে গলায় বলল, আমরা তো ঝগড়া করছিলাম না বাবা। আসলে এমনিতেই একটু জোরে জোরে কথা বলছিলাম, সেই জন্য তোমাদের কাছে মনে হয়েছে ঝগড়া করছিলাম। নিবিড়ের কথাটা নিশাদ তীব্র আপত্তি জানিয়ে মুখ গোমড়া করে বলল, তাহলে আম্মু কাঁদছিল কেন? তুমি রোজ আম্মুর সাথে এমন করো আর আম্মু শুধু কাঁদে। তুমি খুবই পচা হয়ে যাচ্ছ বাবা। তুমি আর আমাদের সাথে আগের মতো গল্প করো না, আমাদের সাথে খেলোও না। তুমি আর আমাকে ঘুরতেও নিয়ে যাও না, আমাকে পড়াতেও বসো না, আমার জন্য আইসক্রিম নিয়ে আসো না। স্কুলে মিটিংয়ে আম্মু একা যায়, তুমি আসো না। সবারই তো বাবা মা আসে, শুধু আমারই একা আম্মু যায়। তুমি খুবই পচা হয়ে গেছো বাবা।
মেয়ের মুখ থেকে শেষোক্ত বাক্যটা শুনে নিবিড়ের বুকটা মোচড় দিয়ে উঠল। নিশাত কি বলেছে এগুলো? নিবিড় নিবিড় ভালো বাবা না? নিবিড় নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করে না? তাহলে কি মোহনী যেগুলো বলে সেগুলোই ঠিক? নিবিড় কি বদলে গেছে? তার মানে কি সব ভুলগুলো শুধু একতরফা নিবিড়ের? যদি শুধু মোহনী ওকে একাই দোষারোপ করতো তাহলে না হয় ভাবতো যে মোহনী নিজের বেলায় অন্ধ। কিন্তু এখানে তো নিবিড়ের নিজের মেয়ে ওর দোষগুলো চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছে। ছোট একটা বাচ্চা নিবিড়ের ভুলগুলো ধরিয়ে দিল। তাও নিবিড় নিবিড় তাহলে কেন বুঝতে পারছে না? ওকে চুপ করে যেতে দেখে মোহনী বুঝলো এবার ওকে পরিস্থিতিটা সামাল দিতে হবে। ওদের মাঝে যাই হোক না কেন বাচ্চাদেরকে অন্তত এ অন্তত এখনই বুঝতে দেওয়া যাবে না সবটা। মোহনী নিশাতের দিকে এগিয়ে গিয়ে ওকে বোঝানোর ভঙ্গিতে বলল, "এভাবে বলে না মা। বাবা পচা কেন হতে যাবে? বাবা তো সময় পায় না। তোমার জন্য চকলেট কিনতে হয় না বাবাকে। সেজন্য বাবা অনেক কাজ করে। এই যে দেখো বিছানার উপরে তোমাদের জন্য কতগুলো চকলেট রাখা। তোমার বাবাই তো এগুলো এনেছে।" বিছানার দিকে তাকাতেই দেখল সেখানে অনেকগুলো চকলেট। মুহূর্তের মাঝে নিশাতের চোখ হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে বিছানায় উঠল। নিবিড় একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, অন্তত এই যাত্রায় মোহনী মেয়েকে বোঝানোতে সক্ষম হয়েছে। এদিকে মেয়ে চকলেটের কাছে গেলেও মাহি এখনো দাঁড়িয়ে আছে। মাহির চোখ মুখ এখনো শুকনো। মাহি মোহনী ছেলের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, "কি হয়েছে বাবা? তোমার মুখ এমন শুকনো দেখাচ্ছে কেন? বেশি ঘুম ধরেছে? যাও ঘুমিয়ে পড়ো।" নিবিড় আর মোহনী তখন পাশাপাশি দাঁড়িয়েছিল। মাহি কোনো উত্তর দিল না মোহনীর কথায়। একবার মাথা তুলে নিবিড় আর মোহনীর দিকে তাকিয়ে দু হাতে দুজনকে একসঙ্গে জড়িয়ে ধরল। মাহি একটা শব্দও বের করলো না মুখ দিয়ে। শুধু দু হাতে শক্ত করে বাবা মায়ের কোমর জড়িয়ে ধরে থাকলো। দুজনকে শক্ত করে আঁকড়ে ধরতে চাইছে, যেন কেউ কোথাও না চলে যায়। মোহনের ব্যাপারটা ঠিক লাগলো না। সন্দেহ হলো যে বাড়ির লোকজন থাকা অবস্থায় ওদের ডিভোর্সের কথাবার্তা ছেলের কানে পৌঁছে গেছে কিনা। নয়তো হঠাৎ করে এমন করার কথা না। নিবিড় চিন্তিত গলায় জিজ্ঞাসা করলো, "কি হয়েছে মাহি?" মাহি মাথা তুলে নিবিড়ের মুখের দিকে তাকিয়ে বলল, "আজ তোমাদের সঙ্গে এই ঘরে ঘুমাবো বাবা।" মাহি কথাটা বলতে নিবিড় আর মোহনের দুজনে একযোগে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। যাক, তবে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ কিছু হয়নি। আলতো হেসে মাহির কথায় সম্মতি জানালো। চারজনেই আজ অনেকগুলো দিন পর একসঙ্গে ঘুমোলো। নিশাত ঘুমালো ওর বাবার গলা জড়িয়ে ধরে, আর মাহি ঘুমালো মায়ের গলা জড়িয়ে ধরে। ছেলে মেয়ে তো ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুম নেই নিবিড় আর মোহনের চোখে। নিজেদের ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে হঠাৎ করে দুশ্চিন্তা হচ্ছে। কে জানে কি লেখা আছে ওদের কপালে। মাঝে আবার একটা সপ্তাহ বেশ ভালো মতোই কাটলো নিবিড় মোহনের। ভালো মতোই গেছে বলতে ঝগড়াঝাটি ছাড়া গেছে, নয়তো দুজনের সাথে কথাবার্তা তেমন একটা বলেনি। একজনের খুব প্রয়োজন না হলে অন্যজনকে গিয়ে কিছু বিপরীত পাশ কাটিয়ে শুধু হ্যাঁ কিংবা না উত্তরে দিয়ে এসেছে। কথা বাড়ানোর কোনো ইচ্ছাই হয়নি। কেননা আজকাল কথা বাড়ানোর চেষ্টা করলেই ঝগড়া হয়। আর এমনিতেই বাচ্চাদের উপর ওদের ঝগড়ার খারাপ প্রভাব পড়ছে। তাই আর কথাই বাড়াতে চায়নি। একটা অফিসিয়াল কাজে মোহনী আজ নিবিড়ের অফিসে এসেছে। মিটিং শেষে ভাবলো একটু নিবিড়ের সাথে দেখা করা যাক। যদিও দেখা করলে বলার মতো কোনো কথা খুঁজে পাবে না, কিন্তু তারপরও মনে হলো একবার চোখের দেখা দেখিয়ে যাওয়াই যায়। নিবিড়ের ডেস্কের সামনে গিয়ে দেখলো ও নেই। এই অফিসে অনেকেই মোহনের পরিচিত। শুধু শুরুর দিকে দুজনে একসঙ্গে এই অফিসেই চাকরি করত। পরে মোহনের অন্য অফিসে চলে গিয়েছে, কিন্তু নিবিড় এখানেই থেকে গেছে। যার কারণে অনেকে পরিচিত রয়ে গেছে মোহনের। সেই পরিচিতদের মধ্য থেকে একজনকে গিয়ে নিবিড়ের কথা জিজ্ঞাসা করলো। ছেলেটা বলল নিবিড় নাকি কফি খেতে গেছে। ছেলেটার দিকে ছেলেটার দেখিয়ে দেওয়া দিকে মোহনী গেল। নিবিড়কে দেখতে পেল দূরে থেকে। হাতে একটা কফির মগ। কফি খাচ্ছে আর হাসছে। পাশে ফারিনকেও দেখতে পেল মোহনী।
এমনটা না যে শুধু নিবিড়ের পাশেই ফারিনি দাঁড়িয়ে আছে, ওরা একসঙ্গে অনেকেই দাঁড়িয়ে থেকে কফি খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। তবে মোহনের চোখ বাকি বাকি কারোর উপর পড়লো না, শুধু গিয়ে পড়লো ফারিনের উপর, যে নিবিড়ের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। মুহূর্তের মাঝে মেজাজটা চটে গেল মোহনের। তার মানে আজকাল নিবিড় পুরোটা সময় ওই মেয়েটার সাথেই থাকে, একটা মুহূর্ত ওকে ছাড়া থাকা যায় না। বেশ, ঠিক আছে, নিবিড় তবে এই মেয়েটার সাথেই সময় কাটাক। মোহনীকে তো কোনো সময় মোহনীকে দেওয়ার মতো তো কোনো সময় প্রয়োজন নেই। আর কথাই বলার ইচ্ছে হলো না মোহনের নিবিড়ের সাথে। যেহেতু কাজ শেষ তাই চলে গেল। কফি খাওয়া শেষে নিবিড় আবার কাজের জন্য নিজের ডেস্কে এসে বসতে ওর পাশের ছেলেটা বলে উঠল, বাবির সাথে দেখা হয়েছিল তোমার? নিবিড় বুড়ো কুঁচকে তাকিয়ে বলল, ভাবি? কার ভাবি? কোন ভাবি? আরে আমাদের ভাবি। আর তোমার বউ? ভাবি তো এসেছিল, কাজ ছিল এখানে, মিটিং শেষ করে তোমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু এখানে তুমি ছিলে না, তাই বললাম, তাই তাই আমি বললাম তুমি কফি খেতে গেছো, সেখানে গিয়ে দেখে, সেখানে সেদিকেই তো গিয়েছিল ভাবি, সত্যি দেখা হয়নি? নিবিড় আহাম্বকের মতো ছেলেটার দিকে তাকিয়ে বলল, কই না তো, ও তো আসেনি। ও তাহলে বোধহয় ভাবি খুঁজে না পেয়ে চলে গেছে। কিন্তু খুঁজে না পেলে তো ফোন ছিল, কল করলো না কেন? নিবিড় নিজেও একটু ভাবনার মাঝে ডুবে গেল। ঠিক তখনই কল করলো, ঠিক তখনই কেন কল করলো না? ভাবলো হয়তো কোনো জরুরি কাজ পড়ে গিয়েছিল, সেজন্য বোধহয় তাড়াতাড়ি চলে গেছে। এই নিয়ে আর বেশি কিছু ভাবলো না। আপাতত নিবিড় চুপচাপ আবার নিজের কাজেই মনোযোগ দিল। মোহনী অফিস থেকে বেরিয়ে আজ গিয়েছিল ওদের বসের ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে। আসার ইচ্ছে ছিল না মোহনীর, এক প্রকার বাধ্য হয়েই এসেছে। আপাতত ওনারা কেক কাটছে, মোহনীর এক পাশে চুপচাপ দাঁড়িয়ে থেকে দৃশ্যটা উপভোগ করছে। এর মাঝে ওর ফোনটা বেজে উঠল। ব্যাগ থেকে ফোনটা বের করে দেখলো নিবিড় কল করেছে। মোহনী নিবিড়ের নাম্বারটা দেখে ভীষণ অবাক হলো। যেখানে সামনাসামনি ওদের আজকাল কথা হয় না, সেখানে ফোনে কথা হবে, সেটা তো বাবাও ভুল। যাই হোক, আপাতত এতে কিছু ভাবা চিন্তা না করে মোহনী কলটা রিসিভ করে কানে ধরে গম্ভীর গলায় বলল, শুনছি। মোহনীর গম্ভীর কণ্ঠস্বরটা শুনে ওপর পাশ থেকে নিবিড়ের কণ্ঠস্বরটা গম্ভীর হলো। বাইরে থেকে ডিনার করে আসবো আমি, খেয়ে নিতে পারো? আজ হঠাৎ জানানোর প্রয়োজন মনে করলে যে? জানালেও দোষ, না জানালেও দোষ, তাহলে করবোটা কি তুমি বলে দাও। মোহনী একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবারও গম্ভীর গলায় বলল, কখন ফিরবে? একটু দেরি হবে। দেরি হবে বলতে কি বোঝাতে চাইছো? ভোর হয়ে যাবে? অন্যান্য দিনেই তো বাড়ি ফিরতে 12টা বেজে যায়। তাহলে আজকে দেরি মানে নিশ্চয়ই ভোর। তাহলে বাড়ি ফেরার দরকার নেই, একটু পর তো আবার অফিসেই যেতে হবে। অপর পাশ থেকে নিবিড় কেঁকিয়ে উঠে বলল, তুমি এখনো বাড়ি ফিরছো? তুমি এখন বাড়ি ফিরছো যে আমাকে বাড়ি ফেরা নিয়ে এত কথা শোনাচ্ছ? এখন ঘড়িতে বাজে 8টা, আমি 9টার আগে ঠিক বাড়ি পৌঁছে যাব, সে খেয়াল আমার আছে। তুমি কি 9টার মাঝে ফিরতে পারবে? নিবিড় একটু আমতা আমতা করে বলল, না হবে না, আর একটু দেরি হবে। যা ইচ্ছা তাই করো, যখন ইচ্ছে বাড়ি এসো। তোমার তো আবার আজকাল বেশি রাত হয়ে গেলে গাড়ি ঘোড়া পাবে কিনা সেসবের চিন্তাও নেই। সব গাড়িতে রেখে যাওয়া, বড় গাড়িতে করে রেখে যাওয়ার মানুষ আছে। কথাটা বলে মোহিনী ফোনটা কেটে দিল। পার্টি থেকে বেরোতেই মোহনীর 9:30টার মতো বাজলো। স্কুল থেকে ফেরার পর বাচ্চাদের দেখাশোনা করার জন্য একজন লোক রাখা হয়েছে। সেই মহিলা আবার প্রতিদিন 9টার মাঝে নিয়ম করে চলে যায়। তবে আজ মোহনীর জোরাজুরিতে দেখে গেছে। তবে সেই মহিলা এখন সামনে কোলে করে যাচ্ছে যেন তাড়াতাড়ি মোহনী চলে আসে। বাড়িতে নাকি আবার ওনার ছেলে মেয়েরাও একা। এই তাড়াহুড়ার মাঝে আর এক বিপত্তি বাধল। গাড়ি পাচ্ছেন মোহনী। এখন তো খুব বেশি রাত হয়নি। তাও তাও কোনো ফাঁকা গাড়ি পাচ্ছে না। ভাবলো একটু হেঁটে এগিয়ে যাবে। সঙ্গে আরেক কলিগ সাদিয়াও আছে। মোহনী এত দ্রুত পায়ে হাঁটছে যে সাদিয়া ওর সাথে তাল মেলাতে পারছে না। সাদিয়াকে এত ধীরগতিতে হাঁটতে দেখে মোহনী বিরক্তিকর গলায় বলল, একটু তাড়াতাড়ি হাঁটবি তুই? তোর না হয় বাড়িতে বাচ্চা কাচ্চা নেই, আমার তো আছে। আরে বাবা, জোরে হাঁটতে পারছি না আমি। তোর শরীর দেখ, আমার শরীর দেখ, এই শরীরে এত জোরে হাঁটা যায়?
তাহলে তুই তাক, আমি গেলাম। কথাটা বলে মোহনী হাঁটার গতি আরো বাড়ালো আর বিড়বিড় করে সাদিয়াকে গালি দিল। মোহনী বিড়বিড় করার মাঝে হঠাৎ করে পিছন থেকে সাদিয়া সাদিয়া চেঁচিয়ে উঠল ওর নাম ধরে। মোহনী! কে উঠে বলল, কি হয়েছে? সাদিয়া দৌড়ে এসে মোহনের হাতটা টান ধরে আঙুলের ইশারা রাস্তার ওপাশ থেকে দেখিয়ে বলল, এই দেখ, এটা ভাইয়া না। কার ভাইয়া? আরে ভাইয়া মানে তোর বর। নিবিড় ভাইয়া না ওটা? ওই যে দেখ, একটা মেয়ের সাথে। নিবিড়ের সাথে একটা মেয়ে কথাটা কানে যেতে মোহনের বুকটা দপ করে উঠল। আর পা পা উঠতে চাইল না, বাধ্য হলো থামতে। রাস্তার ওপর পাশ থেকে তাকাতেই দেখলো সত্যি নিবিড় দাঁড়িয়ে আছে। ওর বিপরীত পাশে দাঁড়িয়ে আছে ফারিন। একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে দুজন। কি সব যেন কথা বলছে দুজন। এত দূর থেকে তো শোনা সম্ভব না। মোহনের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল ওদের দুজনকে একসঙ্গে দেখে। তার মানে আজকেও নিবিড় ফারিনের সঙ্গেই রাতে কে যাবে? এতটা সময় তার মানে ফারিনের সাথেই কাটাচ্ছে। এরপরেও নিবিড় বলবে যে ব্যাপারটা স্বাভাবিক। এরপরও নিবিড় বলবে যে ওর চরিত্রে কোনো দোষ নেই। মোহনী এসব ভাবনার মাঝে পাশ থেকে সাদিয়া বলে উঠল, ওই মেয়েটা কে রে? ওর কলিগ। তাহলে তাহলে এর সাথে ডিনারে এসেছে। তুই চিনিস এই মেয়েটাকে? তুই আসতে দিয়েছিস কেন? তোদের সম্পর্কে ঠিক যাচ্ছে না, তার মাঝে আবার এসব কি? তুই আজকে গিয়ে নিষেধ করে দিবি ভাইয়াকে? ভাইয়াকে বুঝেছিস? উহু, করব করব না আমি নিষেধ। ওর বিবেক ওকে যা করতে বলছে তাই করছে। এত বছর সংসারের পর যদি তৃতীয় পক্ষের কারণে আমাদের মাঝে দূরত্ব তৈরি হয়, তাহলে আমার সত্যি বলার কিছু নাই। ও যা করছে ওকে করতে দে। মোহনী ভেবেছিল চুপচাপ চলে যাবে সেখান থেকে। তবে তার আগে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল, যাতে মোহনীর চোখ দুটো একেবারে ঝাপসা হয়ে গেল। রাস্তার পাশে হঠাৎ করে মেয়েটা জড়িয়ে ধরল নিবিড়কে। নিবিড় চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওই মেয়েটাকে জড়িয়ে ধরেনি, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মানে ওদের সম্পর্কটা বেশ ভালোই এগিয়ে গেছে। দুজন দুজনকে এভাবে কাছাকাছি পেতে চাইছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না মোহিনী ওদের দিকে। কয়েক সেকেন্ডের মতো তাকিয়ে থাকার পর নিজেদের চোখটা গড়িয়ে নিল। গাল গড়িয়ে বেরিয়ে পড়ল জল। সাদিয়া রাগান্বিত গলায় বলল, এই জন্য তাহলে তোর বরের প্রতি অবনতি হয়েছে? চল তো আমার সঙ্গে, আজ রাস্তাতে তোর বরের একটা ব্যবস্থা করে রেখে যাব। মোহিনী সাদিয়ার হাত ধরে ওকে থামিয়ে দিয়ে বলল, প্রয়োজন নেই। দুই বাচ্চার বাপ হওয়ার পরও যদি ওর এইটুকু আক্কেল না হয়, তাহলে আমি আরো নতুন করে ওর আক্কেল তৈরি করার চেষ্টা করতে না চাই না। এই বয়সে যখন ওর পরীক্ষা করার ইচ্ছা হয়েছে, তাহলে তাই করুক। মোহনীর মোহনীর ভাগ্যটা হঠাৎ করেই প্রসন্ন হলো। একটা রিক্সা পেয়ে গেল। কোনো কিছু না বলে রিক্সাতে উঠে পড়ল। সাদিয়াকে নিল না সঙ্গে করে। মোহনী সেখান থেকে চলে যেতেই সাদিয়া রাস্তা পার হয়ে গেল নিবিড়ের কাছে। রাস্তাটা ফাঁকাই ছিল। সময় লাগলো না পার হতে। সাদিয়া নিবিড়ের কাছে যেতে যেতে আবার আরেকটা কাণ্ড ঘটল। নিবিড় হঠাৎ করে ফারিনকে নিজের থেকে এমনভাবে ছাড়িয়ে ধরে নিয়ে দিল, যেন ফারিন হুড়মুড়িয়ে হুমকি খেয়ে পিচ ডালা রাস্তার উপরেই পড়ে গেল। এই দৃশ্যটা দেখে অন্তত একটু হলেও শান্তি পেল সাদিয়া। তবে তারপরও মাথায় তো আগুনটা দাউ দাউ করে জ্বলছেই। নিবিড় ফারিনকে উদ্দেশ্য করে কিছু বলতে যাচ্ছিল, তবে তার আগে সাদিয়া এসে সামনে দাঁড়ালো। সাদিয়া পরিচিত নিবিড়ের জন্য, খুব ভালো করেই চেনে। সেই সাথে সাদিয়াকে দেখতে এটাও বোঝা গেল যে আশেপাশে মোহনীও আছে। কেননা অফিস থেকে দুজনে একসঙ্গেই বাড়ি ফেরে। সঙ্গে সঙ্গে আত- আত্মরত্তা কেঁপে উঠল নিবিড়ের। আতঙ্কিত গলায় সাদিয়াকে উদ্দেশ্য করে বলল, মোহনী কোথায়? সাদিয়া রাগান্বিত গলা বলায়, মরতে গেছে। কি? কোথায় গেছে? বললাম না মরতে গেছে। আপনার মতন বর যে মেয়ের আছে, তার কি না মরে কোনো উপায় আছে? কি জন্য বেঁচে থাকবে? স্বামীর পরকীয়া দেখার জন্য, নাকি যেখানে সেখানে একটা মেয়ে এসে তাকে স্বামী হিসেবে উম, জড়িয়ে ধরে বসে থাকবে, সেই সব দেখার জন্য বেঁচে থাকবে? লজ্জা নেই আপনার, তাই না? বাড়িতে দুটো ফুটফুটে বাচ্চা, মোহনীর মতো এত সুন্দরী গুণী বউ থাকতে রাস্তাঘাটে মেয়েদের সাথে প্রেম করে বেড়াচ্ছেন। ছি! আপনাকে আমি ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি হলেন একটা উম, মাকাল ফল। বাইরে দেখতে সুন্দর, কিন্তু ভিতরটা একেবারে দুর্গন্ধময়। নিবিড় ধমকে সুরে সাজিয়াকে বলল, শাট আপ! কি যাতা বলছেন?
আমাকে আপনি চেনেন কতটুকু যে আমার সম্বন্ধে এই ধরনের আজেবাজে কথা বলছেন? আলাদা করে চেনার কি প্রয়োজন আছে? রাস্তাঘাটে যেসব করে বেড়াচ্ছেন, যে কেউ বুঝবে আপনি কেমন। ছি, ছি, ছি! আপনার মতো একজন লোকের মোহনই এত প্রশংসা করতো আমাদের কাছে? আপনার মতো পুরুষ মানুষকে বিয়ে করার থেকে সারা জীবন অবিবাহিত থেকে যাওয়া ভালো। এর থেকে বিধবা হয়ে যাওয়া ভালো কিংবা নিজে মরে যাওয়া ভালো। দেখুন, এখন আমার আপনার আজে-বাজে কথা শোনার সময় নেই। মোহনী কোথায়? বললাম না মরতে গেছে। বাজে কথা বন্ধ করবেন? প্লিজ বলুন মোহনী কোথায়? রিকোয়েস্ট করছি। আপনার রঙ্গতামাশা দেখে চলে গেছে। এখন কোথায় গেছে জানি না। যে অবস্থায় ছিল বলা যায় ভুলভাল কোনো কিছু না করে ফেলতে পারে। যদি আপনার রাস্তায় দাঁড়িয়ে নষ্টামি করা শেষ হয়ে থাকে, দয়া করে এবার একটু বউকে খুঁজতে যান। আর একটা কথা মনে রাখবেন, যদি মোহনের উল্টাপাল্টা কিছু করে ফেলে, আপনি কিন্তু শেষ। আমি কিন্তু আপনার পরকীয়ার সাক্ষী হয়ে থেকে গেলাম। নিবিড় আর আগে পিছিয়ে কোনো কিছু শোনার প্রয়োজন মনে করল না। দৌড়ে সেখান থেকে চলে যেতে ধরলে ফারিন উঠে আবার ওর হাত টেনে ধরল। নিবিড় এক ঝটকায় ফারিনের দিকে নিজের হাতটা ছাড়িয়ে শাসিয়ে বলল, বাড়াবাড়ি করবেন না। আমি একটু মিষ্টি করে দুটা কথা বলেছি আর আপনার তো দেখছি ডায়াবেটিস ধরে গেছে। শুধুমাত্র বন্ধু হিসেবে দু চারটা স্বাভাবিক কথা বলেছি বলে, দু একদিন ডিনারে এসেছি বলে ভালোবেসে ফেলেছি আপনাকে? ভালোবাসে ফেলিনি আপনাকে। ফারিন অসহায় গলায় বলল, আমার তো তোমাকে দেখে মনে হচ্ছিল তুমি আমায় পছন্দ করো। আমি শুনেছিলাম তোমার ওয়াইফের সাথে তোমার রিলেশনটা ভালো যাচ্ছে না। কিন্তু তুমি আমার সাথে অনেকটা সময় কাটাতে, ভালোভাবে কথা বলতে। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার সাথে জড়িয়ে পড়েছো। আমি জড়িয়ে পড়েছি তোমার সাথে। I really love you. রাখুন তো আপনার ভালোবাসা। ভুলটা আসলে আমারই হয়েছে। আসলে আমি ভুল করেছি। আমার ডিল দেওয়াটাই উচিত হয়নি। যেই না একটু ঢিল দিয়েছি আপনাকে, একেবারে টান দিয়ে উড়িয়ে ধরেছেন। যাই হোক, মাপ চাই আপনার কাছে। দয়া করে আমার আশেপাশে আর কখনো আসবেন না। কোনো ভালোবাসা নেই আপনার প্রতি আমার। নিবিড় বাড়িতে গিয়ে দেখল দরজাটা খোলাই আছে। তার মানে মোহনী বাড়িতে এসেছে। দরজাটা খুলে জুতা পরেই ভিতরে ঢুকে গেল। মোহনীর নাম ধরে ডাকলো। তবে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না মোহনীর। সোজা নিজের ঘরে গেল। ঘরে লাইট জ্বলছে কিন্তু মোহনী কোথাও নেই। রান্নাঘরে গিয়ে দেখল সেখানেও নেই। বাচ্চাদের ঘরে গেল। অবাক করার বিষয় হলো এই ঘরে না মোহনী আছে না বাচ্চারা আছে। গেল কোথায় তিনজন? বাধ্য হয়ে নিবিড় আবার গ্যারেজে গেল দেখতে যে গাড়িটা আছে কিনা। গাড়িটা আছে, তার মানে গাড়ি নিয়ে যায়নি। নিবিড় এবার দারোয়ানের কাছে গিয়ে হাঁপানো গলায় জিজ্ঞাসা করলো, চাচা, আমি 3 তলায় থাকি। আমার স্ত্রী আর বাচ্চাকে তো চেনেন, ওরা কি বাইরে গেছে? লোকটা একটু মনে করার চেষ্টা করে বলল, হ, একটু আগে তো বাইরে গেল। তোমার বউ খামতা ছিল, মনে হয় কিছু হয়েছে তাই না? বাচ্চাদের সঙ্গে করে নিয়ে গেছে। হ। কিসে গেছে? মানে মানে কেউ কি এসেছিল ওদের নিয়ে যেতে? বা আগে আপনি আমাদের বাড়িতে আসতে দেখেছেন? না তো, সিএনজি ডাইকা উইঠা পড়ছিল। নিবিড় এক হাতে মাথার চুল টেনে ধরল। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। গাড়ির চাবিটা নিয়ে এসে গাড়ি নিয়ে বের করলো। দারোয়ানের কথা অনুযায়ী একটু আগে বেরিয়েছিল। তাহলে খুব বেশি দূরে হয়তো যেতে পারেনি। সিএনজিতে উঠেছিল। কিন্তু শহরে তো আর কম সিএনজি নেই। কোন সিএনজি রাস্তায় এসে কোন কোন রাস্তায় গেছে সেটাও তো জানে না। মোহনী তো যাওয়ার জায়গার অভাব নেই। কত বন্ধু-বান্ধব, চেনা পরিচিত আত্মীয়-স্বজন আছে। সম্ভাব্য সব জায়গাতেই খোঁজ করল নিবিড়। তবে এখন অবধি মোহনীর কারো বাড়িতে যায়নি। নিবিড় সবাইকে বলে রাখলো যেন মোহনী গেলে ওকে একবার কল করে জানায়। অনেকে যেমন কারণটা বুঝতে না পেরে চিন্তিত হলো, অনেকে তেমন আবার কারণটা বুঝতে পেরে নিবিড়কে গালিগালাজও করলো। সবাই ভাবলো যে নিবিড়ের সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করে মোহনী চলে গেছে। কিন্তু আসল কারণটা কেউই জানে না। নিবিড় কাউকে বলতেও পারল না আসল কারণটা। হন্যে হয়ে শুধু খুঁজতে লাগলো মোহনীকে। কে জানে কোথায় চলে গেল। চলমান, তোমার নামেই গল্প হোক গল্পের দ্বিতীয় অংশ। লেখনীতে খুশবু আক্তার। গল্প পড়ায় অনেক ভুলভ্রান্তি হয়েছে। এমন সুন্দর সুন্দর গল্প আপনি আর
কোনো চ্যানেলে পাবেন না। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবসময় আপনাদের জন্য সবচাইতে চমৎকার সুন্দর গল্পগুলো আমরা উপহার দিব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।